রাতের আধার মরে গেছে প্রায়। চাঁদের গা গলে জ্যোৎস্না চুইয়ে পড়ছে। থেমে থেমে ঝিরঝিরে বাতাস বইছে। শুনশান রাস্তায় 5টি প্রাণ নিঃশ্বাস নিচ্ছে। তাদের প্রত্যেকের নিঃশ্বাসের ধরন আলাদা। হামজা বলল, এই শালাকে নিয়ে কি করব? ইচ্ছে করছে আরো কয়েক ঘা লাগিয়ে দিই। নাইমা বলল, আপাতত একে থানায় নিয়ে যেতে হবে, তারপর যা বলার ওখানেই বলবে। রোহান এগিয়ে গিয়ে লোকটার হাত ধরল, হিসিয়ে বলল, জেলে ঢোকার আগে আমার 1000 টাকা ফেরত দিয়ে যাবেন, রোজগার করতে কষ্ট হয়। মকবুল সাহেব তেতে উঠলেন, তীক্ষ্ণ গলায় বললেন, আমাকে ধরে তোরা ভালো করলি না, এর ফল তোদের পেতেই হবে। ওহো সোনা পাখি, ফল যা পাওয়ার তা তো তুমি পাবে। থানায় চলো, তারপর তোমাকে বোঝাচ্ছি। আমার টাকা হজম করা এত সহজ নয়। নাইমা রোহানের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে এখানে এলেন, তাও ঠিক সময়? রোহান কথা জবাব দিল না, শুধু হাসলো। হাবিব বলল, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না, যত দ্রুত সম্ভব থানায় যেতে হবে। হামজা এবং রোহান দুজনে মকবুল সাহেবকে টানতে টানতে থানায় নিয়ে গেল। দারোগা সাহেব তাকে দেখে ভীষণ অবাক হলেন। বিস্মিত গলায় বললেন, ওনাকে ধরে এনেছেন কেন? হামজা বলল, পথে আমার ওপর আক্রমণ করেছিল, সাথে আরো একজন ছিল, কিন্তু সে পালিয়ে গিয়েছে। ভিডিও ক্লিপ এনেছেন? সত্যি বলতে আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, ওটা শুধুমাত্র আসল অপরাধীকে ধরার জন্য বলেছিলাম। বেশ ভালো, তা মকবুল সাহেব আপনাকে কেন আক্রমণ করবে? এই কেসের সাথে তার কি সম্পর্ক? হামজা বলল, কি সম্পর্ক সে কথা তাকেই জিজ্ঞেস করেন, আমার চেয়ে ভালো বলতে পারবে। দারোগা সাহেব মকবুল সাহেবের দিকে তাকালেন, বরফ শীতল কণ্ঠে বললেন, কে আপনাকে হামজার কথা বলেছে? কার সাথে হাত মিলিয়ে কাজ করছেন? মকবুল সাহেব আমতা আমতা করতে লাগলেন। নাইমা বলল, খবরটা এখান থেকে গিয়েছে, এখানকার সবার মোবাইল চেক করলে আসল দোষীকে পাওয়া যাবে। যেহেতু আরিফ ভাই পুলিশের হেফাজতে আছেন, তাই সে হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুমি বলল, আমার কাছেও কোনো মোবাইল নেই, এখানে আসার আগে পুলিশ ওটা নিয়ে নিয়েছে। দারোগা সাহেব কনস্টেবলের দিকে তাকিয়ে ইশারা করলেন। কনস্টেবল সবার মোবাইল চেক করতে লাগলো। সবার মোবাইল গাটাগাটি করে দেখার পর সে ফ্যাকাশে মুখে মাথা দোলালো, মিয়ে যাওয়া গলায় বলল, কারো ফোনে কিছু পাওয়া যায়নি। দারোগা সাহেব বললেন, এটা কি করে হতে পারে? কারোর ফোনে থেকে কোনো সূত্র পাওয়া যায়নি? তাহলে খবর বাইরে গেল কিভাবে? রোহান বলল, এটা হতে পারে না, আমি ওনার সাথে বসে গল্প করছিলাম, হঠাৎই জিজ্ঞেস করলেন, আমার বাড়ির পাশের মাঠে কি কোনো ক্যামেরা লাগানো হয়েছে? আমি বললাম, হ্যাঁ, বেশ কয়েকদিন আগে দেখছি কজন ছেলে ক্যামেরা লাগিয়ে কিসব ভিডিও করেছে। আমার কথা শোনার পরপরই উনি লাফিয়ে উঠলেন। ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে যেতে যেতে বললেন, পরে আসিস, তোর সাথে পরে কথা বলবো। মোবাইল কানে ছিল? না, তবে ব্লুটুথ লাগানো ছিল। ওয়াজ শুনছিলেন? নাইমা খানিকক্ষণ চুপ করে রইল। হামজা বলল, এভাবে প্রশ্নোত্তর পর্ব না চালিয়ে দুঘা কষিয়ে দেন, সব সত্যি গড়গড় করে বলে দেবে। দারোগা সাহেব মকবুলের দিকে তাকালেন। হঠাৎই মকবুল সাহেব মেঝেতে বসে পড়লেন, কাঁদতে কাঁদতে বললেন, স্যার, এরা আমায় ফাঁসাচ্ছে, আমি কিছু জানি না। দুপুরে খাওয়ার পর ভাত ঘুম দিচ্ছিলাম, হঠাৎই এই চ্যাংড়া ছেলেটা গিয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলল, বলল কাজের জিনিস দেখাবে। আমার বাড়ির সামনে নাকি খুব দামি একটা বুনো গাছ ফুটেছে, ওটাই নিতে চায়। আমি ওর কথা শুনে বাইরে আসতে এই 3টে ছেলে আর একটা মেয়ে মিলে আমাকে তুলে এনেছে। যা আমার মেরেছে না, দেখেন স্যার, সারা গায়ে দাগ বসিয়ে দিয়েছে। দারোগা সাহেব ভরকে গেলেন। এক হাতে কপাল চেপে ধরে অন্য হাতে পানির গ্লাস নিয়ে পানি পান করতে লাগলেন। নাইমা বলল, সুমির ফোন কোথায়? ওই ফোনটা একবার চেক করুন। এক পুলিশ কনস্টেবল গিয়ে সুমির মোবাইল চেক করলো। উত্তেজিত গলায় বলল, স্যার, এই মোবাইল তো বন্ধ হয়ে গিয়েছে। দারোগা সাহেব ইশারা করলেন। সুমির মোবাইল চার্জে লাগানো হলো। আরিফ বলল, আমি তো আমার অপরাধ স্বীকার করে নিয়েছি, তাহলে এসব করে সময় নষ্ট করার মানে কি? তানজিলা অস্ফুট স্বরে বলল, তুমি কেন সব দোষ তোমার নিজের ঘাড়ে নিতে চাইছো? কাকে বাঁচানোর জন্য এমন করছো?
আরিফ এক পলক তার দিকে তাকালো, পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বলল, আমি কাউকে বাঁচাতে চাইছি না, যা সত্যি তাই বলছি। হামজা ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলো, বিরক্ত গলায় বলল, আপনার যা বলার বলেছেন, এখন একটু চুপ থাকেন। এই যে মকবুল সাহেব এক পা তো কবরে চলে গিয়েছে, এখনো ভণ্ডামি করছেন। মকবুল সাহেব কড়া চোখে তার দিকে তাকালেন, কর্কশ গলায় বললেন, তোরা ভণ্ডামি করছিস, আমাকে ধরে নিয়ে নাটক সাজাচ্ছিস। এই কেসের কোনো কিছু আমার জানা নেই, আমি 7-5 কোথাও নেই। দারোগা সাহেব অল্প হেসে বললেন, আপনি 7-5 আছেন কিনা একটু পরে প্রমাণিত হয়ে যাবে। তীর্থ, সুমির ফোনে চার্জ হয়েছে? হ্যাঁ স্যার, তবে এই ফোনও তেমন কিছু পাইনি। দারোগা সাহেব সীমার দিকে তাকালেন, হালকা গলায় বললেন, শুনেছি সুরভির চাকরির ব্যাপারে আপনি সুপারিশ করে দিয়েছিলেন, আগে থেকে চিনতেন নাকি? সীমা বলল, সুরভি আপা আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়, স্বামী মারা যাওয়ার পর বেশ অসহায় হয়ে পড়েছিলেন, আমি শুধু ওনাকে সাহায্য করতে চেয়েছিলাম। উনি যেহেতু কাজ জানতেন তাই, তাছাড়া বসের সাথে আমার সম্পর্ক ভালো ছিল। এসব খুনের ব্যাপারে আমি কিছু জানি না। সুরভি আপার কথা আমিও টাকা দিয়েছি। নাইমা বলল, আপনি যখন জানতেনই সুরভি অসহায়, তাহলে তার কথায় টাকা কেন দিয়েছেন? লোভে পড়ে দিয়েছি, ইনভেস্ট করার পর বাকিরা অনেক টাকা লাভ পেয়েছিল, তাই আমিও। এমন হবে জানলে কখনো এসবে জড়াতাম না। দারোগা সাহেব খানিকক্ষণ চুপ করে রইলেন, থানার ঘর গিজগিজ করছে, সবার মুখে অন্য রকমের উদ্বেগের ছাপ। শুধু রেশমা বেগমকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তিনি একপাশে চেয়ারে বসে হেলান দিয়ে আছেন। দারোগা সাহেব শান্ত চোখে সবার মুখের দিকে তাকালেন, অত্যন্ত কঠিন মুখে বললেন, আপনাদের সবাইকে অনেক সুযোগ দিয়ে ফেলেছি, চাইলে প্রথমে সত্য স্বীকার করে নিতে পারতেন, কিন্তু তা না করে সবাই মিলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। মনে হয় এবার আর ভালো ব্যবহার করা উচিত হবে না। মকবুল সাহেব, রিমান্ডের আপ্যায়ন নিবেন নাকি সত্যি বলবেন? মকবুল সাহেব তবুও কিছু বললেন না। দারোগা সাহেব স্বাভাবিক পায়ে হেঁটে ময়লার ঝুড়ি থেকে একটি মোড়ানো কাগজ বের করলো। কাগজ সোজা করতেই তার ভেতর থেকে একটি ছোট ব্ল্যাক বক্স বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মতো একটা জিনিস বের হয়ে এলো। দারোগা সাহেব বললেন, এই জিনিসটা কেউ চেনেন? নাইমা বলল, স্পাইবাগ ডিভাইস, একটি ছোট আকারের গুপ্তচর ডিভাইস, যা দেখতে সাধারণ জিনিসের মতো। এটি একটি সিম কার্ড ভিত্তিক ডিভাইস, যা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আশেপাশের শব্দ শুনতে সাহায্য করে। কিন্তু এটা এখানে কে রেখেছে? দারোগা সাহেব হেঁটে সীমার কাছাকাছি দাঁড়ালেন, রহস্যময় গলায় বললেন, কে রেখেছে এটা? সীমা বলল, আমি এসবের কিছু জানি না, এই জিনিসটাকে প্রথম দেখছি। ভালোই নাটক করতে পারেন, অভিনয়ে নাম লেখাতে পারতেন। যাই হোক, মনে পড়ে থানায় ঢোকার পরপরই আপনি এই ঝুড়িতে ময়লা ফেলেছিলেন, এই কাগজটাই তো ফেলেছিলেন নাকি? না, আমি এই কাগজ ফেলিনি। আপনারা বড্ড খাটান, এটা থানা, এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, এই মুহূর্তে প্রমাণ হয়ে যাবে কাগজটা আপনি ফেলেছিলেন কিনা। সুমি জড়ানো গলায় বলল, ওই কাগজ আমাকে মোহন ভাই দিয়েছে। হ্যাঁ, থানায় ঢোকার সময় উনি ওটা আমার হাতে দিয়ে বলেছিলেন ফেলে দিতে, তখন কাগজ মোড়ানোই ছিল। মোহন অস্বীকার করলো না। দারোগা সাহেব শক্ত হাতে মকবুল সাহেবের চোয়াল চেপে ধরলেন, কড়া গলায় বললেন, এতক্ষণ অনেক নাটক করেছেন, এবার বলেন এসবের সাথে কে জড়িত? মকবুল সাহেব ব্যথায় কুকড়ে যাওয়া গলায় বলল, ওই মোহন ছেলেটা, ওই আমাকে বলেছিল থানায় যেসব কথা হবে সেসব শুনে পদক্ষেপ নিতে। আমি শুধু ওর কথা শুনেছি। কেন শুনেছেন? আপনার কি উচিত ছিল না এমন কথা পুলিশকে জানিয়ে দেওয়া? টাকার জন্য করেছি, ও আমাকে বলেছিল এই কাজটা করে দিলে 70,000 টাকা দেবে, টাকার জন্য করেছি। মাত্র 70,000 টাকার জন্য আপনি অপরাধীকে সঙ্গ দিবেন? রোহান বেশ তাচ্ছিল্যের সুরে বলল, ছেড়ে দেন, যে লোক 1,000 টাকা লোভ সামলাতে পারে না সে কি করে 70,000 টাকা শুনে নিজেকে সামলে রাখবে? দারোগা সাহেব মোহনের দিকে তাকালেন, তীক্ষ্ণ গলায় বললেন, এসবের পেছনে তাহলে আপনি? মোহন মাথা নিচু করে ফেলল, নরম গলায় বলল, হ্যাঁ আমি।
সুরভির কথায় আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। সারাদিন বাড়িতে অশান্তি হয়। সত্যি বলতে মরে গিয়ে বেঁচে আছি। এরপর হঠাৎই একদিন জানতে পারি সুরভি এসব ইচ্ছে করে করেছে। টাকা মার হবার পেছনে তারও হাত আছে। সে লাভের অংশ পাবে। কথাটা শুনে আমি নিজেকে সামলাতে পারিনি। ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা সাজাই। ঠিক করি সবকিছুর জন্য আরিফ ভাইকে ফাঁসিয়ে দেব। অফিসের ছুরি ছোড়ার প্রতিযোগিতা আরিফ ভাই চ্যাম্পিয়ন হয়েছিল, তাই এটাকে খুনের অস্ত্র হিসাবে ব্যবহার করি। টাকা দিয়ে একজন লোক ভাড়া করি যে খুব ভালো নিশানা লাগাতে পারবে। বাড়ির মালিক মকবুল সাহেবকেও টাকা দিয়ে হাত করি যেন উনি ওই লোকটাকে সাহায্য করেন। আরিফ ভাইয়ের মতো শার্ট এবং পারফিউম কিনে সুরভির বাথরুমে রাখি। তানজিলা বলল, ওই শার্ট কে রেখেছিল? মকবুল সাহেব রেখেছিল। সে প্রথম থেকে আমায় সঙ্গ দিয়েছে। মোহন চুপ করে গেল। হামজা বলল, তাহলে আরিফ ভাই কেন সব দোষ নিজের কাঁধে নিয়েছে? সেদিন অফিসে যাওয়ার পথে আরিফকে কিডন্যাপ করে একটা ঘরে আটকে রেখেছিলাম। তারপর ওকে মৃত্যুর ভয় দেখিয়ে সব দোষ স্বীকার করতে বলি। এর মধ্যে আবার সুমিকে দিয়ে আরিফের বাড়িতে বিষাক্ত মিষ্টি পাঠাই। ইনান অসুস্থ হয়ে যায়। এতে করে আরিফের মনে ভয় ঢুকে গেছে। তাই সে আমার কথা মতো সুমিকে ওই চিঠি লিখে দেয়। আর যা কিছু হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে। আরিফ নির্দোষ, সুমিও নির্দোষ। ওদেরকে আমি ব্যবহার করেছি। রাত বাড়ছে। আরিফের পরিবারের সবার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। নাইমা বলল, ভাইয়া আমাদের এখন বাড়ি ফেরা উচিত। বেশি রাত করলে মা রাগ করবে। চায়ের দোকানটা নদীর পাড়ে, বন্ধ দোকান। কয়েক মাস ধরেই ফাঁকা পড়ে আছে। ভেতরেও কিছু নেই। তক্তা খুলে নিয়ে গিয়েছে কয়েকটা। চাঁদের আলোয় নদীর পানি উজ্জ্বল দেখাচ্ছে। জলজ শীতল হাওয়া বইছে। তারা চারজন দোকানের বেঞ্চিতে বসে আছে। দারোগা সাহেব খানিকক্ষণ আগে মজলিস ভেঙে দিয়েছেন। জরুরি কোনো কাজে তাকে বাইরে যেতে হয়েছে। আরিফ, মোহন, সুমি, এদের তিনজনকেই জেলে বন্দি করে রেখেছেন। বাকিদেরকেও শহরের বাইরে যেতে নিষেধ করেছেন। আগামীকাল এই কেসের মীমাংসা। কাল সবকিছু সমাধান না হলে সবার বিরুদ্ধে মামলা হবে। এরপর সবাই আদালত প্রাঙ্গণে চক্কর দিয়ে দিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। হামজা বলল, এখানে এভাবে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। কাজের কথা শুরু করা উচিত। রোহান বিরক্ত চোখে হামজার দিকে তাকালো। নাইমা বলল, আমি আপনাকে জোর করিনি, স্বেচ্ছায় এসেছেন। নদীর পাড়ে বসে চাঁদনি রাত উপভোগ করতে ডেকেছেন। তাহলে আমি একটা গান গাই, এতে করে ব্যাপারটা আরো উপভোগ্য হবে। হাবিব বলল, হামজা কিছু ভুল বলেনি। রাত বাড়ছে, চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। আলোচনা শুরু করা উচিত। হামজা বলল, মিস নাইমা শুরু করুন। কোনো ব্যাপারে আপনার খটকা লেগেছে? সব ব্যাপারে খটকা লেগেছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে ওই বাড়ির সামনে আপনাকে দেখে, তাও বাইকে। যতদূর জানি আপনার বাইক নেই। বাইক কোথায় পেয়েছেন? জানতে চাইছেন তাই বলছি। আসলে ওটা ভাড়ার বাইক। 1 ঘন্টার জন্য 1000 টাকা দিয়ে ভাড়া করেছি। কলেজের সামনে থেকে একটা রিক্সা নিয়ে আপনার পিছু করে ওই বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখনই বুঝেছি এখানে ঝামেলা হবে। তাই সময় নষ্ট না করে পালানোর বন্দোবস্ত করে রেখেছিলাম। শত হলেও আমি একজন গোয়েন্দা, এসব পরিস্থিতি বুঝতে পারি। সাহায্য করার জন্য ধন্যবাদ। এখন কেসের ব্যাপারে বলুন। সবকিছু দেখে আপনার কি মনে হয়েছে? কে আসল অপরাধী? রোহান বলল, ওই মকবুল বুড়োটাই সব কাজের মূল। শালা নিশ্চয়ই কোনো ধান্দা আছে। সে কেন এসব করবে? আর কিভাবে করবে? হাবিব বলল, প্রতিটা পয়েন্ট শান্ত মাথায় সাজিয়ে দেখলে উত্তর পাওয়া যায়। ঠিক বলেছ ভাইয়া। আরিফ ভাই সত্যি কথা বলছে না। কথা পেঁচিয়ে নিজেকে দোষী প্রমাণিত করতে চাইছে। অন্যদিকে ওই মোহন হুট করে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিল। সুমি বলছে আরিফ ওকে চিঠি দিতে বলেছে। মোহন বলছে সে আরিফ ভাইকে বলেছিল সুমিকে দিয়ে তানজিলার কাছে চিঠি পাঠাতে। ইনান অসুস্থ হয়ে পড়া আরিফ ভাইয়ের মনে ভয় ঢুকে যায়। তাই সে সুমিকে ওই চিঠি লিখে দেয়। এই কথার মানে কি? চিঠি দিতে গিয়ে সুমি যেই মিষ্টি নিয়ে গিয়েছিল সেই মিষ্টি খেয়ে ইনান অসুস্থ হয়েছে। হামজা বলল, ঠিক ধরেছেন। চিঠি দেওয়ার পর ইনান অসুস্থ হয়েছে। তাহলে তারপর আরিফ ভাই কি করে ইনানের অসুস্থতার কারণে
চিঠি লিখে দিয়েছে। রোহান বলল, দূর কচু, কিছুই বুঝতে পারছি না। কে খুন করেছে, কেন খুন করেছে, কিচ্ছু না। নাইমা বলল, আরো একটা ব্যাপার, মোহন নিজে জায়গা জমি বন্ধক রেখে সব টাকা সুরভিকে দিয়ে দিয়েছে। তাহলে সে মকবুল সাহেবকে দেওয়ার জন্য 70,000 টাকা কোথায় পেল? তাছাড়া শুধুমাত্র প্রতিশোধ নিতে কেউ এত টাকা কেন খরচ করবে? জানি না বাপু, এসব প্যাচ আমার মাথায় আসে না। আমি বরং এখানে একটু ঘুমাই, খোঁজ খবর জোগাড় করতে আমাকে বলো, করে দেব। সত্যি রোহান চোখ বন্ধ করে হাবিবের গায়ের সাথে হেলান দিয়ে বসলো। হাবিব তাকে কিছু বলতে গিয়ে বলল না। নাইমা বলল, এর বাইরে ওই স্পাইবাগ ডিভাইস, ওটাও বেশ দামি, ভালো মানের হলে 11,000 পর্যন্ত দাম হতে পারে। এসব খরচ শুধুমাত্র একটা খুনের জন্য, তাও যেখানে কোনো লাভ নেই। হামজা বলল, চিঠির ব্যাপারটা ভুলে গিয়েছেন? টবের ভেতরে টাকা এবং চিঠির কথাও। আরিফ ভাই টবটা অনেক আগে বাড়িতে নিয়ে এসেছিল। সুরভি, সুমি, সীমা, মোহন, আরিফ ভাই এরা সবাই এই কেসের সাথে গভীরভাবে জড়িত। এমন কেউ একজন আছে যে এদের সবাইকে ব্যবহার করছে, কারণ এরা কেউ পরিষ্কার করে গুছিয়ে কোনো কথা বলতে পারছে না। বলতে চাইছি, লজিক মেলাতে পারছে না। হাবিব বলল, কিন্তু এমন কে আছে যে এদের সবাইকে ব্যবহার করছে? অদ্ভুত ব্যাপার হচ্ছে, সবাই সেই লোকটার কথা শুনছে, অথচ তারা ইচ্ছে করলে পুলিশকে সব সত্যি বলে দিতে পারে। নাইমা বলল, অফিস? হ্যাঁ অফিস, এরা সবাই একটা কানেকশনে যুক্ত। আর সেটা হচ্ছে অফিস। আমি যদি ভুল না করি, তাহলে ওই অফিসের উচ্চপদস্থ কোনো কর্মচারী এই কাজ করছে। হতে পারে সে ওই অফিসের বস। হামজা বলল, হতে পারে, কিন্তু এ কথার কোনো প্রমাণ নেই, শক্তপোক্ত যুক্তিও নেই। আপনার মনে পড়ে চিঠি দেখে বলেছিলাম ওটা প্রায় মাসখানেক আগের লেখা। তানজিলা আপু কথা মতো আরিফ ভাই ফুলের টপটা মাসখানেক আগে এনেছে। টাকা মার গিয়েছে কথাটা জানা গিয়েছে মাসখানেক আগে। সুরভি ওই বাড়িতে গিয়েছে মাসখানেক আগে, অর্থাৎ মাসখানেক আগে থেকে সবগুলো হয়েছে। বলতে চাইছেন সবকিছুর সাথে ওই বাড়ির কানেকশন আছে? ঠিক ধরেছেন। আমাদের এখন অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে জানতে হবে ওই বাড়ির মালিককে, কারা ওই বাড়িতে থাকে। দ্বিতীয়ত, ওই টবের খোঁজ করতে হবে। আরিফ ভাইকে সব সত্যি বলতে জোর করতে হবে। আর সব থেকে বড় কাজ হচ্ছে আরিফ ভাইয়ের অফিসের বসের ব্যাপারে সব খোঁজ নিতে হবে। সে কে, কি নাম, ব্যবসা বাণিজ্য, সবকিছু খোঁজ নেওয়ার কথা তুলতেই রোহান হুড়মুড়িয়ে উঠে বসলো। ব্যস্ত গলায় বলল, কার খোঁজ নিতে হবে? শুধু একবার বলো, সবার ব্যাপারে খোঁজ নিয়ে আসবো। নাইমা বলল, হাতে সময় খুব কম। আমার সন্দেহ ভুল না হলে বস সাহেব আজকে রাতের মধ্যে পালানোর চেষ্টা করবে। হাবিব বলল, আমাদের উচিত পুলিশকে সব জানিয়ে দেওয়া, তাহলে ওরাই সব ব্যবস্থা নিতে পারবে। হামজা বলল, পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না, ভাববে আবারও আমরা আরিফ ভাইকে বাঁচানোর জন্য চাল চালছি। তাহলে এখন কি করব? নাইমা বলল, আমাদের দুটো দলে ভাগ হতে হবে। আমি আর ভাইয়া টবের ব্যাপারে তদন্ত করব। আপনারা দুজনে ওই বাড়ি এবং আরিফ ভাইয়ের বসের ব্যাপারে খোঁজ করবেন। প্রথমে বাড়ির খোঁজে যাবেন, কাজ শেষে আমরা আবার এই জায়গায় মিলিত হব। রোহান ভাই এই শহর ভালো চেনে, উনি আপনাকে চিনিয়ে নিয়ে যেতে পারবে। ভাই কথাটা শুনে রোহান তার চোখ মুখ কুঁচকে ফেলল। হয়তো কিছু বলতেও বসতো, হাবিব সামনে থাকায় বলতে পারল না। মাথা দুলিয়ে সম্মতি জানালো। হামজা চরম অস্বস্তি সত্ত্বেও রোহানের সাথে গেল। নাইমা ভুল কিছু বলেনি, এছাড়া অন্য উপায় নেই। যা করা রাতের মধ্যেই করতে হবে। দিনের আলো ফুটতে অনেক দেরি, সবে মাত্র রাত 10টার মতো বাজে। শহরে রাত 10টা তেমন বড় ব্যাপার নয়। হাবিব নাইমাকে সাথে নিয়ে আরিফদের বাড়িতে আসলো। নাইমা টপটা হাতে নিয়ে বলল, পুলিশের এটা নিতে চাইনি। রেশমা বেগম জানালেন, চেয়েছিল, নিতে লোকও পাঠিয়েছিল, তবে উনি ভুল করে অন্য একটা টপ দিয়ে দিয়েছিলেন। নাইমা স্বস্তির নিঃশ্বাস ফেলে টপটাকে নেড়ে চেড়ে দেখতে লাগলো। সে বেশ মনোযোগ সহকারে দেখছে। হাবিব বলল, টবের গায়ে কিছু লেখা আছে? আছে ভাইয়া, এই দেখো, এই যে টবের তলায় একটা মার্ক করা আছে, মনে হচ্ছে এটা কোনো দোকানের লোগো। ইন্টারনেটে সার্চ করে বের করা যাবে। হাবিব মোবাইল বের করলো।
মিনিট 10 খোঁজাখুঁজি করার পর বলল, ঠিক ধরেছিস, এটা এখানকার সবচেয়ে বড় নার্সারির লোগো। ওরা নিজেরাই মাটি দিয়ে টব তৈরি করে, তারপর তাতে গাছ পুঁতে বিক্রি করে। নার্সারিতে যেতে হবে ভাইয়া, হাতে সময় নেই, রাত বাড়ছে, দেরি হলে দোকান বন্ধ হয়ে যাবে। হাবিব মাথা দুলিয়ে বাইকে গিয়ে বসলো। নাইমা এক হাত দিয়ে শক্ত করে ভাইয়ের কাঁধ চেপে ধরলো, অন্য হাতে টব ধরে আছে। হাবিব খুব জোরে বাইক চালাচ্ছে, সে এত জোরে কখনো বাইক চালায় না। 30 মিনিটের পথ প্রায় 12 মিনিটে পৌঁছে গেল। আজ তাদের ভাগ্য ভালো, নার্সারি খোলা আছে, দোকানের ভেতর লাইট জ্বলছে। নাইমা দৌড়ে দোকানের ভেতরে ঢুকলো। দোকানদার বলল, কি হয়েছে, কোনো সমস্যা? কেউ আপনাকে বিরক্ত করছে? নাইমা মাথা দোলালো, লম্বা শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, এই টবটাকে দেখুন, এটা আপনাদের দোকানের লোগো ব্যবহার করা হয়েছে। দোকানদার টবটা হাতে নিয়ে খুব খেয়াল করে দেখলো, স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, এটা আমাদের দোকানের। তবে কোনো সমস্যা হয়েছে? এই টবটা কে কিনেছিল বলতে পারবেন? প্রতিদিন অনেক টব বিক্রি হয়, আলাদা করে বলা সম্ভব না। এটা মাসখানেক আগের কেনা। আপনাদের কোনো রেজিস্টার নেই যেখানে হিসাবপত্র লিখে রাখা হয়? দেখুন না, যদি কিছু বলতে পারেন। দোকানদার নাইমার মুখের দিকে তাকিয়ে রইল। হাবিব তাকে খুন সম্পর্কে ব্যাপারটা বুঝিয়ে বলল। সব শুনে দোকানদার একটা মোটা খাতা বের করলো, অনেক ঘেটে দেখে বলল, তবে কি ধরনের গাছ ছিল বলতে পারবেন? তাহলে খুঁজতে সুবিধা হতো। নাইমা বলল, গোলাপ। হ্যাঁ, গোলাপের চারা ছিল। দোকানদার আবারও খাতার পাতায় ডুবে গেল। বেশ খানিকক্ষণ ঘাটাঘাটি করে বলল, মাসখানেক আগে আমাদের এখানে ভালো কোনো গোলাপের চারা ছিল না। একটা সমস্যার কারণে কলম তৈরি করতে পারছিলাম না। আপনি কি বলতে চাইছেন এটা আপনাদের এখান থেকে কেনা হয়নি? টবটা আমাদের দোকানের, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সারা শহরের কোনো নার্সারিতে এ ধরনের টব ব্যবহার করা হয় না। তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনাদের কথা মতো আমি সবকিছু খুঁজে দেখেছি। হ্যাঁ, মাসখানেক আগে একজন আমাদের এখানে এসেছিল। চারা গাছের মান খারাপ জানার পরেও সে টবটা নিয়েছিল। আমরা কিছু টাকা কম রেখেছিলাম। কে নিতে এসেছিল? আপনি কি তার নাম বলতে পারবেন? একটা মেয়ে নিতে এসেছিল, নামটা ঠিক জানি না। আসলে আমরা কখনো ক্রেতাদের নাম জিজ্ঞেস করি না। মেয়েটা দেখতে কেমন, আপনি তার চেহারা মনে করতে পারছেন? দোকানদার অনেক ভেবে ভেবে যে বর্ণনা দিল তা সুমির সাথে মিলে যায়। নাইমা তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। হাবিব বলল, তুই কি ঠিক বলছিস? সুমি এই কাজ করেছে? ঠিক বলছি, আমাদের এখন সুমির ব্যাপারে খোঁজ নিতে হবে। কিন্তু এত রাতে সুমির ব্যাপারে কার কাছ থেকে কি জানবো? সেই বলবে যে অফিসে সবার ব্যাপারে জানে। অফিসে কোনো আয়া বা দারোয়ান, এদের কাছে সব খোঁজ থাকে। তুই এদের কোথায় পাবি? নাইমা তার কথা জবাব দিল না। মোবাইলে বের করে তানজিলা কল দিল। তানজিলা আরিফের অফিসের ব্যাপারে বেশ ভালোই জানে। সে দারোয়ান এবং আয়া দুজনের কথাই বলতে পারলো, শুধু নাম নয়, আয়ার বাসার ঠিকানাও বলতে পারলো। হাবিব বলল, এখন কার বাসায় যাবি? দারোয়ানের বাড়ির ঠিকানা খোঁজ করব। প্রয়োজন নেই ভাইয়া, আমরা আয়ার বাসায় যাচ্ছি। কিছু মহিলা অন্যের ব্যাপারে ভালো খোঁজ খবর রাখতে পারে। ঠিক আছে, বাইকে ওঠ। কাঁচা বাজারে যেতে হবে ভাইয়া। তোমার কাছে টাকা আছে? কত? 1000 খানেকের মতো আছে। কিন্তু কি কিনবি? 1 কেজি গরুর গোস্ত কিনবো, আর কিছু ফলমূল। হাবিব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, নরম গলায় বলল, তোর জমানো টাকা থেকে 500 দিবি? ঠিক আছে। নাইমা বাইকে উঠল। মঞ্জুরি খাতুন সবে রাতে খাওয়ার আয়োজন করছিল। অতিথি পেয়ে সব ফেলে দরজা খুলল। নাইমা গলার স্বর অনেকখানি নিচু করে বলল, ভাইয়া তুমি মোবাইল ধরে রাখবে, যেন মনে হয় আমরা ভিডিও করছি। এতে করে ব্যাপারটা আরো বিশ্বাসযোগ্য হবে। কি বোঝাতে চাইছিস? মাঝরাতে ঘরে ঢুকে কিছু খাইয়ে লুটপাট করা নতুন কিছু না। ক্যামেরা থাকলে ওরা আমাদের বিশ্বাস করবে, ভাববে আমরা মানবিক ভিডিও তৈরি করছি। নাইমার কথাই ঠিক হলো। মঞ্জুরি ক্যামেরা দেখে আবেগে গলে পড়ল। কাঁদো কাঁদো গলায় তার দুঃখের কথা খুলে বলতে লাগলো। নাইমা বলল, আপনি রান্না চড়ান, আজ রাতে সবাই একসাথে খাবো। মঞ্জুরি রান্না চড়ালো।
নাইমা তার পাশে বসে গল্প করতে আরম্ভ করলো। কথার ছলে সে তার প্রয়োজনীয় সব তথ্য বের করে নিল। রান্না শেষে কোনো রকমে নাকে মুখে গুজে বেরিয়ে পড়ল। রোহান বলল, বেশ ভালোই, নিজেরা দুজন খেয়ে এসেছে। হাবিব বলল, কাজের জন্য খেতে হয়েছে। সে যাই হোক, তোমরা কোনো তথ্য পেলে? হামজা বলল, পেয়েছি। ওই বাড়িটা শহীদুল আলম নামের কোনো ব্যক্তির নামে, তবে সে ওই বাড়িতে থাকে না। তবে আরিফ ভাইয়ের বসের ব্যাপারে কোনো তথ্য পাইনি। নাইট গার্ড কোনো কথা বলতে রাজি না। সে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আশেপাশে দোকানগুলো বন্ধ, তাই আর কিছু জানতে পারিনি। রোহান বলল, শালা নাইট গার্ড, বোধহয় নেশা করেছে। ঘুমে চোখ মেলতেই পারল না। টাকা দিতে চাইলাম, তাও নিল না। বসের নাম পর্যন্ত বলল না। গেটের ভেতরে ঢুকতে দিল না। তাহলে হয়তো নামের ব্যবস্থা করা যেত। নাইমা চমকে উঠল। ব্যস্ত গলায় বলল, আরিফ ভাইয়ের অফিসের বসের নামও শহীদুল আলম। এসবের পেছনে তাহলে ওনার হাত আছে। ভাইয়া, এক্ষুনি আমাদের থানায় যেতে হবে। মঞ্জুরি আপা বলেছে তাদের বস কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে। আগামীকাল রাত 10টার ফ্লাইট। মঞ্জুরি আপা কে? আরিফ ভাইয়ের অফিসের আয়া। ভাইয়া, হাতে সময় নেই। আমি যদি ভুল না করি তাহলে কাল সকালে উনি ঢাকায় চলে যাবে, এমনকি রাতেও যেতে পারে। তারা 4 জন থানায় ছুটল। দারোগা সাহেব হুট করে তাদের কথা বিশ্বাস করলেন না। তাকে সবকিছু গুছিয়ে বলতে বলতে রাত 3টে বেজে গেল। হামজা বলল, হাতে সময় নেই, যা করার এখনই করতে হবে। আপনি কিছু না করলে আমরাও কিছু করতে পারবো না। ভদ্রলোক বেশ পাওয়ারফুল। দারোগা সাহেব অল্প হাসলেন, আশ্বস্ত গলায় বললেন, তোমরা বেশ কাজের এবং বুদ্ধিমান। ব্যাপারটা নিয়ে আমিও ভাবছিলাম। মোহন, আরিফ, এদের কারো কথা আমারও বিশ্বাস হয়নি। তিনি কনস্টেবলকে ডেকে গাড়ি বের করতে বললেন। রাত 3:45-এর সময় বিলাসবহুল বাড়ির নিচে গাড়ি থামল। বাড়িটা শহীদুল আলমের, কিন্তু তিনি বাড়িতে নেই। বাড়ির সদস্যদের জিজ্ঞেস করেও কোনো খোঁজ পাওয়া গেল না। নাইমা হতাশ গলায় বলল, এসব কিছু বৃথা যাবে। রোহান তার দিকে তাকালো। মেয়েটার চোখে একরাশ ক্লান্তি এবং অসহায়তা এসে ভিড় জমিয়েছে। তাকে দেখে ভীষণ মায়া লাগছে। সকালে রোদ তীব্র হয়ে উঠেছে, মিষ্টি ভাবটা আর নেই। ঘড়িতে 10টা 19। নাইমা ক্লান্ত ভঙ্গিতে বিছানায় শুয়ে আছে। খানিকক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। ভোররাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল। সামান্য সময় ঘুমিয়ে তার ক্লান্তি দূর হয়নি, এখনো ক্রমাগত হাই তুলছে। সে বালিশ জড়িয়ে ধরল। ঠিক করলো আরো একটু সময় ঘুমিয়ে নেবে, কিন্তু তার সম্ভব হলো না। দরজায় কড়া নড়ে উঠল। হাবিব বলল, নাইমা, তুই কি জেগে আছিস? ভেতরে আসবো? সে বিছানায় উঠে বসলো। গায়ে মাথায় ওড়না জড়িয়ে বলল, হ্যাঁ ভাইয়া, এসো। হাবিব হন্তদন্ত হয়ে ঘরের ভেতর ঢুকলো। খাটে বসতে বসতে উত্তেজিত গলায় বলল, শহীদুল আলম ধরা পড়েছেন। খুলনা এক হোটেলে ছিল। সকাল 8টার দিকে গ্রেফতার হয়েছে। তিনি কি কিছু স্বীকার করেছেন? না, এখনো কিছু স্বীকার করেননি। দারোগা সাহেব আবার সবাইকে থানায় ডেকেছেন। শুনেছি নদীর পাড়ের ওই বাড়ি রেড দিয়েছেন, সেখানেও তল্লাশি চলছে। এটা তো বেশ ভালো খবর। আমাদেরকে কখন যেতে বলেছেন? দুপুরের পরে। আমি অফিসে যাব, খবরটা তোকে জানিয়ে রাখলাম। ঠিক আছে। হাবিব বেরিয়ে গেল। তার চলনে ব্যস্ততার ছাপ স্পষ্ট। নাইমা লম্বা হাই তুলে বিছানায় গড়িয়ে পড়ল। তার খুব ঘুম পাচ্ছে, চোখ মেলে রাখতে পারছে না। থানার পরিবেশ বেশ গরম। শহীদুল আলম খানিকক্ষণ চিৎকার চেঁচামেচি করে থেমে গিয়েছেন। নানা ধরনের হুমকি দিয়েছেন। দারোগা সাহেব তার কথা গায়ে মাখেননি। এক কানে শুনে অন্য কানে বের করে দিয়েছেন। তানজিলা বলল, ইনানের আব্বু কখন ছাড়া পাবে? আরিফ আর চোখে তার দিকে তাকালো। তার দৃষ্টিতে কোমলতা মেশানো। দারোগা সাহেব বললেন, আদালত সিদ্ধান্ত নেবে, তবে খুব দ্রুত। শহীদুল আলম বললেন, বিনা কারণে আমাকে এমন হেনস্থা করার মানে কি? জানেন আপনাদের জন্য আমার কত লাখ লাখ টাকা লস হয়ে গেল? দারোগা সাহেব অল্প হাসলেন। বরফ শীতল কণ্ঠে বললেন, বিনা কারণে আপনাকে এখানে আনা হয়নি, একথা আপনিও খুব ভালো করে বুঝতে পারছেন। অযথা নাটক করবেন না। কি বলতে চাইছেন? নদীর পাশের পুরনো বাড়িটা আপনারই তো নাকি? বাড়িটা আমার পৈতৃক সম্পত্তি, তবে ওখানে খুব বেশি যাওয়া হয় না। বহুদিন ধরে খালি পড়ে আছে, ভেবেছি ভাড়া দিয়ে দেব।
বাড়ির ভেতরে কি চলে সে কথা আপনার জানা নেই? শহীদুল যেন আকাশ থেকে পড়লেন। বিস্মিত গলায় বললেন, বাড়ির ভেতরে কি চলে? ওই বাড়ি তো তালা দেওয়া। 6 মাসের বেশি হয়ে গেছে ওদিকে পা গলেনি। কেউ কি আমার বাড়ি দখল করে নিয়েছে? দখল? হ্যাঁ, তা নিয়েছে বটে। বাড়িটা রীতিমতো আপনার হাতছাড়া হয়ে গিয়েছে। ওই বাড়ি এখন জুয়ারি আর মাদক ব্যবসায়ীদের দখলে। তারা সেখানে তাদের অভয়ারণ্য তৈরি করেছে। শহীদুলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। হামজা বলল, আপনার বাড়িতে এত কিছু হচ্ছে আর আপনি কিছুই জানেন না? শহীদুল বললেন, সত্যি আমি এসবের কিছুই জানি না। ও, তাহলে এই জন্যই আমাকে ডেকেছেন। কিন্তু ধরে আনলেন কেন? ভালোভাবে বললেই তো আমি চলে আসতাম। দারোগা সাহেব বললেন, আপনার অভিনয়ে নাম লেখানো উচিত ছিল। আপনি বেশ দক্ষ, নির্দ্বিধায় অভিনয় করেন। আপনার চেলা চামুন্ডাদেরও একটু প্রশিক্ষণ দিতে পারতেন, তাহলে আজ আমার ভরাডুবি হতো না। একথা কেন বলছেন? দারোগা সাহেব চোখ মুখ শক্ত করে ফেললেন। কঠিন গলায় বলল, আপনার বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা, কোকেন এবং আফিম পাওয়া গিয়েছে। এর বাইরেও অনেক অবৈধ সরঞ্জাম পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বাড়ির একপাশে আপনি নকল শ্যাম্পু, সাবান তৈরির কারখানা খুলে বসেছেন। এসবের জন্য আপনার বেশ ভালো শাস্তি হবে। বিশ্বাস করুন, আমি এসবের কিছু জানি না। আমাকে ফাঁসানো হয়েছে। আমার অনেক শত্রু আছে, ওরাই আমাকে ফাঁসিয়েছে। সে না হয় বুঝলাম, মাসখানেক আগে আপনার অফিসের এক কর্মচারী খুন হয়েছে। তার ব্যাপারে কি বলতে চাইবেন? সুরভির কথা বলছেন? ভদ্রমহিলা বেশ দক্ষ এবং অসহায়, স্বামী সন্তান নেই। সীমার সুপারিশে আমি তাকে চাকরি দিয়েছিলাম। মাস 4 কাজ করার পরে অঘটন ঘটল। এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। আগেও আপনাদের একই কথা বলেছি। আসলে বলার নেই? শহীদুল মাথা দোলালো। নাইমা বলল, যদি বলি এসব কিছু আপনার পরিকল্পনা, তাহলে কি বলবেন? শহীদুল বললেন, মেয়ে তোমাকে ঠিক চিনলাম না, তবু বলছি, আমি বেশ ভালো মানের একজন ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানে 50-এর অধিক লোক কাজ করে। সম্পত্তির পরিমাণ কোটি টাকার উপরে। আমি কেন এসব খুন খারাপিতে জড়িয়ে নিজের হাত ময়লা করব? হয়তো নিজের সম্পত্তি বাঁচাতেই খুন করেছেন। বিপক্ষের সত্যি আড়াল করতে আমরা যা খুশি করতে পারি। আর সেই সত্যি যদি পতনের কারণ হয়, তাহলে তো কথাই নেই। কি বলতে চাইছো তুমি? নাইমা বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা জানি না, তবে আমি আপনাকে বেশ ভালোই চিনেছি। সাদা শার্ট এবং মাস্কের আড়াল না থাকলেও আপনার মুখ পরিচিত মনে হচ্ছে। এ কথার মানে কি? নাইমা তার দিকে একটু এগিয়ে গেল। নরম গলায় বলল, আমি কি আপনার হাত দুটো দেখতে পারি? শহীদুল রাগী চোখে তার দিকে তাকালেন। এমন ভাবে তাকালেন যেন তাকে ভস্ম করে দেবেন। রোহান এগিয়ে এসে শহীদুলের হাত ধরল। শার্টের হাতা গুটিয়ে দিয়ে বলল, ডান হাতে দুটো লম্বা দাগ দেখা যাচ্ছে। ক্ষত গভীর না হলেও দাগ মুছে যায়নি। নাইমা বলল, বস, আমার চোখ বেশ ভালো। কি বলেন? দারোগা সাহেব হাসলেন। সহজ গলায় বললেন, শহীদুল সাহেব, আপনি ধরা পড়ে গিয়েছেন। ওই বাড়িতে যারা কাজ করত, তারা সবাই 164 ধারায় জবানবন্দি দিয়েছে। তারা এটাও বলেছে যে আপনি সুরভিকে খুন করেছেন। আপনার পোষা শেয়াল মোহনও একই কথা বলছে। পালানোর উপায় নেই। শহীদুল আলম মোহনের দিকে তাকালেন। মোহন না সূচক মাথা দোলালো। দারোগা সাহেব বললেন, এখন মাথা দুলিয়ে আর কোনো লাভ হবে না। সত্যিটা বলে দিলে শাস্তি কিছু কম পেতে পারেন। শহীদুল দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়লেন। ইশারায় পানি চাইলেন। একজন কনস্টেবল তাকে পানি এনে দিল। তিনি এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করলেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, বছর খানেক আগে থেকে আমি এসবের ব্যবসা শুরু করি। সেবার বিদেশ থেকে ফেরার সময় প্লেনে আমার এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। উনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর থেকে সব ঠিকই চলছিল। প্রথম দিকে খুব ভালো লাভ পাই। ব্যবসা বাড়াতে এই প্রফেশনের একজনের কাছ থেকে 2 কোটি টাকা ধার করি। কথা ছিল 6 মাসের মধ্যে 10% লাভে ওনার সব টাকা ফেরত দেব। নাইমা বলল, অবৈধ ব্যবসা বাড়ানোর কথা বলছেন, কিন্তু আপনার বৈধ ব্যবসাও তো বেশ ভালো চলছিল। সেখান থেকেই তো টাকা ইনভেস্ট করতে পারতেন। খামোকা ধার করতে গেলেন কেন?
আমার ব্যবসাটি রেজিস্টার্ড ও করদাতা। আয়কর বিভাগ বা জাতীয় রাজস্ব বোর্ড এ আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়। 2 কোটি টাকা গায়েব হওয়া একটি গুরুতর আর্থিক অস্বাভাবিকতা। যদি এর কোনো বৈধ নির্ভরযোগ্য ব্যাখ্যা না থাকে, তাহলে সরকার বা প্রশাসনের কাছে জবাবদিহি করতে হতো। এসব ঝামেলায় জড়াতে চাইনি। দারোগা সাহেব বললেন, আপনি বলতে থাকুন, সবকিছুর উত্তর না মেলা পর্যন্ত থামবেন না। যে মাল অর্ডার দিয়েছিলাম সেগুলো বিক্রি করতে পারলে দ্বিগুণ লাভ হতো, কিন্তু সেসব আমার হাতে পৌঁছায়নি। বর্ডার পার করার আগে ধরা পড়ে যায়। কোথাও আমার নাম ছিল না বিধায় তখন কোনো মামলা হয়নি। শহীদুল চুপ করে গেলেন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, মাল হাতে না আসায় লসে পড়ে যায়। আবার এদিকের ব্যবসা একটু বসে গিয়েছিল। ভেবেছিলাম ধীরে ধীরে সব সামলে নেব, পাওনাদারকে বুঝিয়ে বলি। কিন্তু তিনি আমার কথা মানতে রাজি হলেন না। ভদ্রলোক সামান্য পুলিশি ঝামেলায় পড়ে গিয়েছেন। বড়সড় কিছু হওয়ার আগে টাকা নিয়ে দেশ ছাড়বেন। আমাকে রীতিমতো হুমকি দিতে থাকেন। উপায় না পেয়ে আমার অন্য পরিকল্পনা শুরু করতে হয়। মোহন, সুমি এবং আরিফ তিনজনই মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। বাকিরাও চুপচাপ শুনছে। তাদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। শহীদুল আলমের কিছু হলে তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এতে করে তারা তাদের কর্মসংস্থান হারাবে। খুব বেশি চিন্তার জন্য এতটুকু কারণই যথেষ্ট। দারোগা সাহেব বললেন, হাঁপিয়ে উঠলে আরো 1 গ্লাস পানি পান করুন, তারপর কথা শেষ করুন। এভাবে বসে থাকার সময় নেই। শহীদুল বললেন, মাস 6 আগে ঢাকার একটা শপিং মলে সুরভির সাথে পরিচয় হয়েছিল। ভুল করে আমাদের জিনিস বদলে যায়। সে বেশ মিশুক স্বভাবের, ভালো কথাবার্তা বলে। পরিচয় হওয়ার পর থেকে যোগাযোগ রেখেছিলাম। ঠিক করলাম টাকা জোগাড় করতে ওকে ব্যবহার করব। পরিকল্পনা অনুযায়ী সে এই শহরে আসে। এই কাজে ভাগ্য আমার সহায় ছিল। জানতে পারি সীমা তার দুঃসম্পর্কের আত্মীয়, তাই সুরভিকে সীমার সাহায্য নিতে বলি। সুরভি সীমার কাছে গিয়ে চাকরির কথা বলে, হাতে পায়ে ধরে অনুরোধ করে। সীমা কিছু বুঝতে পারে না, সহজভাবেই নেয়। আমাকে বলে তার এক আত্মীয় খুব অসহায়, কাজ জানে, যদি তার কিছু ব্যবস্থা করা যায়। আমি সুরভির চাকরি পাকা করে দিই। এরপর শুরু হয় আসল কাজ। পরিকল্পনা অনুযায়ী সুরভি অফিসের সবাইকে লোভনীয় ব্যবসার লোভ দেখায়, মুখরোচক গল্প শোনায়, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে 2-1 জন বাদে সবাই ওর ফাঁদে পা দেয়। বাড়ির দলিলপত্র বন্ধক রেখেও টাকা দেয়। কথা ছিল টাকা যা উঠবে সুরভি সেখান থেকে 7% পাবে। ভাগাভাগি নিয়ে অবশ্য কোনো সমস্যা ছিল না। হামজা বলল, সমস্যা না থাকলে আপনি সুরভিকে সরিয়ে দিতেন না। কি এমন হয়েছিল যে খুন করতে হলো? কথা অনুযায়ী সুরভি সবার টাকা কালেকশন করে আমায় পৌঁছে দিতে আসে। ওই বাড়িতে ওকে ডেকেছিলাম। এখানে চরম ভুল করে বসি। যেখানে যাওয়ার পর সবকিছু তার কাছে ধরা পড়ে যায়। সে ইয়াবা এবং কোকেন দেখে ফেলেছিল, কিছু অস্ত্র দেখেছিল। এরপর থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। মোট টাকার 50% দাবি করে বসে। সেই সাথে এই ব্যবসা থেকেও লাভের অংশ চায়। এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে সুরভিকে সরানোর পরিকল্পনা করি। মোহন আগে থেকে আমার ব্যবসার ব্যাপারে জানতো। ওদিক থেকেও মোটা টাকা রোজগার করত। সুরভির খুনের জন্য কাকে ফাঁসাতে চেয়েছিলেন? আরিফকে। আরিফ তীক্ষ্ণ দৃষ্টিতে শহীদুলের দিকে তাকালো। শহীদুল বললেন, টাকা মার হয়ে যাওয়ার পর বাকিদের চেয়ে আরিফ বেশি চিন্তায় থাকতো, তাই ওকে এই কাজে ব্যবহার করা সহজ ছিল। ঠিক করলাম আরিফের সাথে সুরভির অবৈধ সম্পর্ক দেখিয়ে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। সুরভিকেও আরিফের ঘনিষ্ঠ হতে বললাম। সুরভি অনেক চেষ্টা করেছিল, তবে আরিফ কখনো এ পথে পা বাড়ায়নি। তাই মোহনকে বলে আরিফের শার্টের মতো একটা শার্ট আনিয়েছিলাম। আরিফ যে পারফিউম ব্যবহার করত, সেই একই পারফিউম শার্টে মাখিয়ে শার্টটা সুরভির বাথরুমে রেখে দিতে বলি। এই কাজে আমি সবাইকে ব্যবহার করেছি। সুমিকে দিয়ে আরিফের বইয়ের মনে সন্দেহ ঢালতে চেয়েছি, তারপর সুরভিকেও কাজে লাগিয়েছি। তানজিলা অদ্ভুত দৃষ্টিতে শহীদুলের দিকে তাকালো। তার চোখে ঘৃণা এবং ক্রোধ স্পষ্ট, যেন এই মুহূর্তে তাকে ভস্ম করে ফেলবে। নাইমা বলল, সুরভিকে কিভাবে কাজে লাগিয়েছেন? সুমি কি বা কি বলেছেন?
সুরভি আগে থেকে আমার সাথে কাজ করত, তাকে দিয়ে কাজ করানো সহজ ছিল। আর সুমিকে প্রমোশনের লোভ দেখিয়েছিলাম, বলেছিলাম সামনের মাসে একজনকে প্রমোশন দেব। সে এবং আরিফ বেশ ভালো করছে। এরপর সুরভি বাকি কাজ করে দিয়েছে। খুনটা কিভাবে করলেন? কে সাহায্য করেছে? একজন লোক ভাড়া করেছিলাম। মকবুল সাহেব এ ব্যাপারে বেশ সাহায্য করেছে। নাইমা বলল, আরিফ ভাই কেন সুরভির খুনে 2 সপ্তাহ আগে থেকে ছুরি ছোড়ার প্র্যাকটিস করছিলেন? তাছাড়া উনি সেদিন তানজিলা আপুকে সুরভির বাসায় যেতে নিষেধ করেছিলেন। ব্যাপারটা কি শুধুই কাকতালীয়? একদমই না। আমি আরিফকে একটা প্রতিযোগিতার ব্যাপারে বলেছিলাম ঢাকায় খুব বড় একটা সার্কাস হবে, সেখানে ছুরি ছোড়ার প্রতিযোগিতা আছে। জিততে পারলে লাখ 10 টাকা পাওয়া যাবে। আমি জানতাম এতটুকু শুনলে আরিফ নতুন করে প্র্যাকটিস শুরু করবে, কারণ তার টাকার খুব দরকার। টাকা না পেলে না খেয়ে মরবে। আমি ওকে উৎসাহ দিয়ে বলেছিলাম, তুমি তো ভালো খেলোয়াড়, আমাদের এখানে জিতেছিলে, প্র্যাকটিস করো, আমি তোমার নাম লিখিয়ে দেব। আরিফ তখন নিজের মানসিক চাপ ভুলতে ছুরি ছোড়াকে এক ধরনের থেরাপির মতো নিয়েছিল। আমি জানতাম এভাবে ওর হাতে ছুরি থাকলে সেটা আমার কাজে লাগবে। সুরভির বাসার ব্যাপারটা অনেকটা এমন। কথায় কথায় বলেছিলাম সুরভি বাসায় ছেলে নিয়ে অনৈতিক কাজ করে। বেশিরভাগ সময় ওসব ছেলে ওর বাসায় থাকে। খুব তাড়াতাড়ি সুরভিকে চাকরি থেকে বের করে দেব। কোনো পুরুষই চাইবে না তার মা বোন এমন কোথাও যাক, সেখানে তাদের সম্মানহানি হতে পারে। আরিফ দীর্ঘশ্বাস ছাড়ল। দারোগা সাহেব বললেন, আরিফ সাহেব, আপনি এসব কথা আমাদের কাছে কেন লুকালেন? বললে তো আমরা আপনাকে সাহায্য করতে পারতাম। আরিফ শূন্য দৃষ্টিতে তাকালো। থানার পরিবেশ স্তব্ধ হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। দেখে মনে হচ্ছে তারা সবাই স্থির হয়ে গিয়েছে, নিঃশ্বাসও নিচ্ছে না। আরিফ বলল, এসব পরিকল্পনার ব্যাপারে আমি কিছুই জানতাম না। রোজকার মতো সেদিনও অফিসের জন্য বেরিয়েছিলাম। অফিসের গেট পর্যন্ত আসতেই মোহন আমাকে ডেকে নিয়ে গেল। তার সাথে একটা ক্যাফেতে গিয়ে বসলাম। মোহন কফির অর্ডার করলো। কফি খাওয়ার পরপরই মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললো তখন আমি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি। পুরোনো আসবাবপত্রের ঠাস একটা ঘরে। আশেপাশে কেউ নেই। জানালার ফাঁক ফোকর গলে সামান্য দিনের আলো ঢুকছে। ওভাবে 24 ঘন্টার বেশি পড়েছিলাম। খিদেই তেষ্টায় মরিমরি অবস্থা। তারপর মুখ ঢাকা একজন লোক খাবার পানি দিয়ে গেল। শাসিয়ে বলল, পালানোর চেষ্টা করবি না, তোর জন্য বড়সড় কাজ অপেক্ষা করছে। দারোগা সাহেব বললেন, তারপর কি হলো? তারপর ওরা বলল, ইনান হাসপাতালে, ওকে বিষ দেওয়া হয়েছে। বাঁচাবে কিনা এটা আমার উপর নির্ভর করে আছে। যদি আমি ওদের কথা মেনে নিই তাহলে ইনান বাঁচতে পারবে এবং ওরা আমার সমস্ত লোন পরিশোধ করে দেবে। আমার মনে হয়েছিল এটাই একমাত্র পথ। এমনিতে সবকিছু হারিয়ে পথে বসতাম। আমার জীবনের বিনিময়ে যদি পরিবারের সবাই ভালো থাকতে পারে তাহলে ক্ষতির কিছু নেই। তাছাড়া আমি একটা অপদার্থ। আমি না থাকলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। এসব কাজ কারা করেছে সে ব্যাপারে আপনি কিছু জানতেন না? না, আমি এসবের কিছু জানতাম না। আমার সাথে যারা কথা বলতো তাদের কেউই আমার পরিচিত নয়। ওদের মুখ ঢাকা থাকতো। চেহারার গড়ন, কণ্ঠস্বর কোনো কিছুই পরিচিত নয়। দারোগা সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। আরিফ বলল, তারপর এই চিঠি, গিফট এসবের ব্যাপারেও আমি কিছু জানতাম না। জানতেন না? কিন্তু ওগুলো তো আপনার হাতে লেখা। এমন নয় তো যে আপনি এখনো আমাদের মিথ্যে বলছেন? না, আমি যা বলছি সবকিছুই সত্যি। চিঠি দুটো আমি লিখেছি, তবে উদ্দেশ্য ভিন্ন ছিল। অফিসে কাজের ফাঁকে ট্রুথ অ্যান্ড ডেয়ার নামে একটা খেলা খেলেছিলাম। সেখানে আমাকে অমন দুটো চিঠি লিখতে বলা হয়েছিল। এমন কিছু হতে পারে কখনো কল্পনাও করিনি। বেশ ভালো। নাইমা বলল, ইনানকে কে বিষ দিয়েছে? শহীদুল সাহেব, আপনি দিয়েছেন? শহীদুল হ্যাঁ সূচক মাথা নাড়লেন। নাইমা বলল, আসলে কি আপনি দিয়েছেন নাকি কেউ আপনাকে সাহায্য করেছে? সুমি আপু এসব করেননি তো? শহীদুল বললেন,
সুমি আমার কথা মতো কাজ করেছে শুধু, এখানে তার কোনো দায়বদ্ধতা নেই। নাইমা অল্প হাসলো, সরল গলায় বলল, জানি না আপনি কেন সুমিকে বাঁচাতে চাইছেন, তবে আমার জানা মতে এই কাজের সাথে সে জড়িত আছে। এমনকি অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেটের বুদ্ধিটা ওনার মাথাতে কি এসেছে। সুমি খেকিয়ে উঠল, এই মেয়ে, অহেতুক দোষ দিবে না। কি প্রমাণ আছে তোমার কাছে? নাইমা বলল, আপনি রসায়ন বিভাগ থেকে অনার্স শেষ করে ফরেনসিক সায়েন্সে মাস্টার শেষ করেছেন। এসব যৌগের ব্যাপারে আপনার চেয়ে ভালো আর কে বুঝবে? তাছাড়া অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট গবেষণা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায়। আপনার বড় বোন খুলনা বিশ্ববিদ্যালয়ের লেকচারার না? সেখানে একটু খোঁজ নিলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া এখানে আমার মুখের কথার কোনো দাম নেই, সিদ্ধান্ত যা নেওয়ার আদালত নিবে। সুমি সত্যিকার অর্থে নিভে গেল। দারোগা সাহেব বললেন, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। শহীদুল সাহেব, মোহন এবং সুমিকে হেফাজতে নেওয়া হলো। আদালত খুব তাড়াতাড়ি এই কেসের সিদ্ধান্ত শোনাবে। আরিফ সাহেব, আপনার ব্যাপারেও সিদ্ধান্ত শোনানো হবে। প্রশাসনকে মিথ্যা তথ্য দেওয়াও একটা অপরাধ। মকবুল সাহেব, আপনাকেও গ্রেফতার করা হচ্ছে। শেষ বয়সে টাকার জন্য মান মর্যাদা সবই হারালেন। আরিফ মাথা নিচু করে ফেলল। মকবুল সাহেব বললেন, আমাকে মাফ করে দেন, টাকার জন্য অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সব টাকা ফিরিয়ে দেব, দরকার হয় আরো বেশি দেব, আমাকে ছেড়ে দেন। দারোগা সাহেব তাচ্ছিল্যের হাসি হাসলেন। হামজার চোখ চকচক করছে। রোহান হালকা উৎফুল্ল ভাব নিয়ে এদিক ওদিক দেখছে। মুখ দেখে মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। থানা থেকে বের হওয়ার পর হামজা নাইমার কাছে গেল। সরল গলায় বলল, আপনি বেশ বুদ্ধিমান। ভবিষ্যতে যদি আবারও একসাথে কাজ করার সুযোগ পাই, হাতছাড়া করব না, বরং আমার সৌভাগ্য মনে করব। নাইমা লম্বা শ্বাস নিল। শান্ত গলায় বলল, আর কখনো দেখা হোক তা চাই না। হিমিকে নির্দোষ প্রমাণ করতে অনেক সাহায্য করছেন। আরিফ ভাইয়ের ব্যাপারেও সাহায্য করেছেন। সবকিছুর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভকামনা রইল। হামজা হাসি হাসি মুখ করে তাকালো। মিয়ে যাওয়া গলায় বলল, আপনার জন্য শুভকামনা রইল। কথাগুলো বলতে গিয়ে তার মুখের হাসি মুছে গেল। সে ব্যস্ত পায়ে সামনের দিকে হেঁটে যেতে লাগলো। হঠাৎই তার মন খারাপ হয়ে গেছে, চোখ জ্বালা করছে। চোখে পানি আসার আগে এমন করে চোখ জ্বালা করে। রোহান বলল, ভদ্রলোক এভাবে চলে গেল কেন? ওকে ফিরিয়ে দিয়েছ? হ্যাঁ। নাইমা তার দিকে তাকালো। সরু গলায় বলল, এই কেসে আপনার আগমন বেশ রহস্যময়। হঠাৎ করে চলে এসেছেন, তারপর সবকিছুতে ছিলেন। কে আপনি? কেন এত সময় নষ্ট করেছেন? রোহান মাথা চুলকে হাসলো। চিকন গলায় বলল, যদি বলি কোনো কারণ ছাড়া এসব করেছি, তুমি কি বিশ্বাস করবে? একদমই না, কখনো বিশ্বাস করব না। গোয়েন্দাদের এই এক স্বভাব, সবকিছুতে সন্দেহ করে। যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে, তোমার এখন বাড়ি ফেরা উচিত। আপনি আমার কথা জবাব দেননি। জবাব চাই? হ্যাঁ, তাহলে আগামীকাল বিকেলে নদীর পাড়ে ওই চায়ের দোকানে এসো, তোমার সব প্রশ্নের উত্তর দেব। নাইমা বিরক্তির নিঃশ্বাস ফেলল। তানজিলা বলল, নাইমা, তুমি এত পেছনে পড়ে গেলে কেন? তাড়াহুড়ায় তোমার সাথে কথাই বলা হলো না। সমস্যা নেই আপু, একটু ক্লান্ত লাগছে, বাড়ি ফিরবো। ও আচ্ছা, তোমাকে পৌঁছে দিয়ে আসবো? আমাদের জন্য তুমি যা করলে, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব। ঠিক আছে, আমি তেমন কিছুই করিনি। যতটুকু যা করতে পেরেছি সবটাই হিমির জন্য। ওই আমাকে ডাকতে বলেছিল। এতদিনে দৌড় ঝাঁপ আজ শেষ। এরপর আর অপেক্ষা করতে হবে না, দুশ্চিন্তায় কাটাতে হবে না। এই কেস থেকে আমার ছুটি মিলল। তানজিলা নাইমার হাত ধরল। অসম্ভব কোমল গলায় বলল, তোমার দাওয়াত রইল, একদিন আমাদের বাড়িতে আসবে। তোমার ভাইয়া ভাবিকেও নিয়ে আসবে। আমি নিজে গিয়ে তোমাদের নিয়ে আসবো। নাইমা হাসলো। ইনানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ডাক্তার যা যা বলেছিল সবকিছু খুব যত্ন সহকারে মেনে চলবেন। কথাগুলো বলেই সে অটোরিকশায় উঠে গেল। সন্ধ্যা হয়ে এসেছে। পশ্চিম আকাশ বেশ লাল। লাল রোদের মাঝে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। চমৎকার লাগছে দেখতে। সন্ধ্যা মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ।
হিমি ইনানকে জড়িয়ে ধরে বসে আছে। রেশমা বেগম বললেন, অবশেষে আল্লাহ রহমত করেছেন। বৃহস্পতিবার শুনানি শেষ হলে আমি নফল রোজা রাখব। তানজিলা আর চোখে শাশুড়ির দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার জীবনের অনিশ্চয়তা কেটে গিয়েছে। হিমি বাড়ি ফিরে এসেছে। আরিফ নির্দোষ, খুনের সাথে তার কোনো সম্পর্ক নেই। ইনানও আগের চেয়ে সুস্থ। এর চেয়ে ভালো আর কি বা হতে পারে? কিন্তু আসলেই কি তাই? বাড়ির দলিলপত্র এখনো ব্যাংকে জমা, টাকারও কোনো হদিস নেই। এই বাড়ি ছাড়তে হলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? বৃহস্পতিবার সকাল। তানজিলা বেশ ব্যস্ত ভঙ্গিতে হাত চালাচ্ছে। আজ কেসের শুনানি, দেরি করা যাবে না। সে তড়িঘড়ি করে সব কাজ শেষ করতে চাইছে, পারছে না। যত তাড়াতাড়ি করতে যাচ্ছে ততই যেন দেরি হয়ে যাচ্ছে। হিমি বলল, ভাবি, তুমি এত তাড়াহুড়ো করো না, এখনো অনেক সময় বাকি। তোমার ভাইয়ের জন্য একটু খাবার বানাচ্ছি, ওখানে কি খেয়ে থাকছে কে জানে। জিজ্ঞেস করলে ঠিকভাবে বলে না, এড়িয়ে এড়িয়ে যায়। চিন্তা করো না, আজকে হয়তো বাড়ি ফিরে আসবে, তখন ভালো মন্দ রান্না করে খাওয়াবে। সে না হয় বুঝলাম। ইনান কি করছে? ইনান আব্বুর সাথে খেলছে। তোমার কিছু লাগলে বলো, আমি করে দিচ্ছি। লাগবে না, এই তো সময় হয়ে এসেছে। ও ভালো কথা, নাইমা কি কোর্টে আসবে? জানি না, কল দিয়েছিলাম, বলল শরীরটা ভালো লাগছে না, তবে আসার চেষ্টা করবে। তানজিলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। হাতের কাজ শেষ করে তৈরি হতে চলে গেল। গা কুটকুট করছে, গোসল না করলে স্বস্তি পাবে না। নাইমা বিছানায় শুয়ে আছে। তার শরীরটা বেশি ভালো না, হালকা জ্বর, সামান্য মাথা ব্যথা করছে, হয়তো মনটাও একটু খারাপ। তবে সে কথা সে স্বীকার করছে না। এতটুকু কারণে তার মন খারাপ হবে, এই ব্যাপারটাই যেন মানতে পারছে না। সে সেদিন বিকেলে নদীর পাড়ে গিয়েছিল। সারা বিকেল অপেক্ষা করেছে, রোহান আসেনি। তারপরে অনেক জায়গায় তার খোঁজ করেছে, থানার সামনের রাস্তায়, হাসপাতালে, কোথাও তার খোঁজ পায়নি। যেন সে কর্পূরের মতো উড়ে গিয়েছে। নাইমা পাশ ফিরে বালিশ জড়িয়ে ধরল, বিড়বিড় করে বলল, একটা মানুষ কি এভাবে হারিয়ে যেতে পারে? এমন নয় তো যে তার কোনো ক্ষতি করেছে। সে ভাবতে চাইল না, চোখ বন্ধ করে পড়ে রইল। তার গা আবারও গরম হয়ে উঠেছে, কেমন যেন শীত শীত করছে, বোধহয় জ্বর বাড়ছে। বিচারকের চেহারায় ভারী কি ধরনের ছাপ আছে। বেটে খাটা এক বৃদ্ধ, গোলগাল চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, চুল দাড়ি সব পেকে গিয়েছে। তিনি গ্লাসের ঢাকনা সরিয়ে সামান্য পানি পান করলেন। গম্ভীর কণ্ঠে বললেন, সবকিছু খুব যত্ন সহকারে বিবেচনা করে দেখেছি। অর্থের লোভ মানুষকে অন্ধ করে দেয়। যে যত শক্তিশালী এবং ক্ষমতাবান হয়, তার পরিণতিও ততটা ভয়ঙ্কর হয়। আরিফ সাহেব, আপনি আমাদের তদন্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন, যার ফলে আমরা ভুল পথে সময় নষ্ট করেছি। আপনি জানেন, এটি 1860 সালে দণ্ডবিধির 182 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে 3 মাস কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা করছি। আরিফ মাথা নিচু করে রইল। তানজিলার চোখ টলমল করছে। সে ভেবেছিল আরিফ আজ ছাড়া পেয়ে যাবে, কিন্তু তেমন কিছু হলো না। 3 মাসের অপেক্ষা বাড়ল। বিচারক সাহেব কলম হাতে নিয়ে কিছু লিখলেন। শহীদুল আলমের দিকে তাকিয়ে বললেন, হত্যাকাণ্ডের জন্য দণ্ডবিধির 302 ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত, প্রতারণার দায়ে 420 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 1,50,000 টাকা জরিমানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1) ধারায় আজীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত হয়েছেন। খুব দ্রুত এই রায় কার্যকর করা হবে এবং আপনার অফিসে যে সকল কর্মচারীদের কাছ থেকে টাকা নিয়েছেন সবাইকে তাদের প্রাপ্ত টাকা বুঝিয়ে দিবেন এবং আপনার সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। তিনি একে একে অন্যদের ব্যাপারেও রায় ঘোষণা করলেন। শহীদুল শান্ত চোখে মেঝের দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখে বিরক্তি এবং ভীতির ছাপ স্পষ্ট। ভদ্রলোক বেশ ভালোই চলছিলেন, তবুও কেন এসবে জড়িয়ে গেলেন? ওই কথাটা বোধহয় ঠিক, সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না, কর্মফল ভোগ করতেই হয়। রেশমা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, 3 মাস দেখতে দেখতে চলে যাবে, বড় কিছু হয়নি তাই রক্ষা, টাকাও পাওয়া গিয়েছে, বাড়ি নিয়ে আর কোনো চিন্তা রইল না। আকরাম সাহেব তার গায়ে হাত দিয়ে তাকে থামিয়ে দিলেন।
শুনানি শেষে হামজা বলল, অনেক দিন হলো এখানে এসেছি, আজ আমায় ফিরতে হবে। আব্বা কল দিয়েছিল, বাড়িতে কিছু কাজ পড়ে গেছে। রেশমা বেগম বললেন, আর কয়টা দিন থেকে গেলে ভালো হতো না? এতদিনের নানান তালবাহানায় সেভাবে যত্ন আত্তি করতে পারিনি। হামজা বলল, আবার আসবো খালা, কদিন পর এসে ঘুরে যাব। তিনি আর কথা বাড়ালেন না। আকরাম সাহেব হামজার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। দুদিন ধরে তিনি এই খাম পকেটে নিয়ে ঘুরছেন, দেওয়ার সময় করে উঠতে পারছেন না। অবশেষে আজকে দিলেন। তার নিজেকে অনেকটা হালকা মনে হতে লাগলো। দিন যায় না, যেন পানি যায়। দেখতে দেখতে 3 মাস শেষ। অপেক্ষার প্রহর শেষে তানজিলা জেলখানার বাইরে দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ বাদে আরিফ ফিরবে, চিরকালের মতো তার কাছে ফিরবে। একটা মেয়ের কাছে এর চেয়ে সুখের মুহূর্ত আর কি হতে পারে? সংসারে তো ওঠা পড়া লেগেই থাকে, সবকিছু মানিয়ে গুছিয়ে সময় পার করে দেওয়ার নামই তো জীবন। আরিফ ফিরল হাসি মুখে। ফিরে ইনানকে কোলে নিয়ে অসংখ্য চুমু খেতে লাগলো। তানজিলা বলল, তোমার শরীর ভালো আছে? আরিফ তার দিকে তাকিয়ে হাসলো। সিন্ধ কোমল হাসি, সে হাসি দেখতে ভালো লাগে। রেশমা বেগম চোখে পানি নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। আকরাম সাহেব মুখ গম্ভীর করে রেখেছেন, তবে তিনি নিজের খুশি চাপা দিতে পারছেন না। তার চোখ জোড়া জল জল করছে। হিমি ক্রমাগত হাসছে, নানান কথা বলছে, যেন গোটা পরিবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। গ্রীষ্মের তাপদাহে পুড়ে যাওয়া বৃক্ষ যেমন বৃষ্টির পানিতে সতেজ হয়ে যায়, তেমনি আরিফের ফিরে আসায় গোটা পরিবার হেসে উঠেছে। সবাই কথাবার্তা বলছে, হাসছে। খানিকটা দূর থেকে একজোড়া চোখের মালিকও তাদের দেখছে। তার চোখের দৃষ্টি বেশ তীক্ষ্ণ এবং ঘৃণায় পরিপূর্ণ। হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে রেখেছে। চোখের মালিক নিজের চল শক্ত করে ফেলল। হিসেসিয়ে বলল, যত খুশি হেসে নাও, সুখ বেশি দিন সহ্য হবে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।